বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাছ কখনোই হঠাৎ করে মারা যায় না। কথাটা আবারও বলছি, মাছ কখনোই হঠাৎ করে মারা যায় না। এই 10টি কারণের যে কোনো একটি কারণ বা সমস্যা দেখলে আজ থেকেই সতর্ক হয়ে যান। আপনি কালকে থেকে পুকুর পাড়ে যাবেন, অথবা আপনার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি আছেন তাকে বলবেন আজকে ভিডিওতে যে 10টা কারণ নিয়ে আলোচনা করব, এর যে কোনো একটা কারণ দেখলেই আপনি সতর্ক হয়ে যাবেন এবং সাথে সাথে তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নেবেন। আমাদের পুকুরের মাছ ভাসে, পুকুরের মাছ মরে, কিন্তু নদীতে তো কখনো মাছ ভাসে না। এর কারণ হলো আমরা অধিক ঘনত্বে চাষ করি এবং সম্পূরক খাদ্য ব্যবহার করি। তো যেহেতু আমি অধিক ঘনত্বে চাষ করি এবং সম্পূরক খাদ্য প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের পুকুরে একটু সমস্যা হবে, এটাই তো স্বাভাবিক। তো গুরুত্বপূর্ণ 10টা কারণ কি আপনি আপনার প্রজেক্টের সাথে বা প্রত্যেকটা বিষয় আপনি মিলাবেন, মিলিয়ে নেবেন যে আসলে এর কোন সমস্যাটা আপনার পুকুরে হচ্ছে বা হয়েছে, বা আপনাকে কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে। তো প্রথম কারণ হলো মাছের খাদ্য গ্রহণের চাহিদা কমে যাওয়া, অর্থাৎ মাছ কম খাওয়া। আপনার মাছের প্রতিদিনকার যে চাহিদা আছে সেই চাহিদা অনুসারে আপনি খাদ্য দিলেন, সে অনেকটা কম খাদ্য গ্রহণ করেছে, কিংবা খাদ্যের চারপাশ দিয়ে সে ঘুরছে। এটা কিন্তু আমাদের একদম চিরাচরিত একটা বিষয়, আমাদের চোখে কিন্তু পড়ে, যারা মাছ চাষ করে তাদের চারপাশ দিয়ে ঘুরছে কিন্তু সে খাদ্যটা গ্রহণ করছে না। এর গুরুত্বপূর্ণ কারণ হলো পানির গুণগত মান খারাপ হওয়া বা নষ্ট হয়ে যাওয়া। দ্বিতীয় কারণটা হলো রাতে বা ভোরবেলা মাছ ভাসা। অনেক সময় আমাদের দেখা যায় যে 11টা 12টার পর থেকেই মাছ ভাসে, আবার অনেক সময় মাছটা ভোর রাতে ভাসে এবং সূর্য উদয়ের সাথে সাথে মাছ আস্তে আস্তে পানির নিচে চলে যায়। তো এর প্রধান কারণটা হলো অক্সিজেন সংকট। তো যদি 10টা 11টার পর থেকে মানে সারা রাত ভরই মাছ ভাসতে থাকে, তাহলে শুধু অক্সিজেন সংকট না, এর সাথে আমাদের বিষাক্ত গ্যাসের উপস্থিতিটাও বেড়েছে, এটা ধরে নিতে হবে। আর যদি শুধু ভোর রাতে ভাসে, তাহলে প্রাথমিকভাবে আমরা গুরুত্বপূর্ণ কারণ ধরতে পারি অক্সিজেন সংকট। তৃতীয় নম্বরে আসে মাছ স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। অনেক সময় দেখা যায় যে যে ভাসমান প্লেট খাদ্যটা, সে খাদ্যটা আমরা দিলাম, মাছ চলে আসছে কিন্তু সে খাচ্ছে না। সে এসে খাবারের একটু নিচে, হয়তো 6 থেকে 8 ইঞ্চি নিচে সে দাঁড়িয়ে আছে, বা খুব স্লো গতিতে সে চলাফেরা করছে, কিন্তু সে খাবার গ্রহণ করছে না। 4 নম্বরে আসে এক জায়গায় জড়ো হয়ে থাকা। সাধারণত আমাদের যাদের পুকুরের সাথে সম্পর্ক আছে, আপনারা দেখবেন যে যদি পানির গুণগত মান নষ্ট হয় কিংবা মাছের যদি শারীরিক কোনো সমস্যা হয়, সাধারণত এই যে এক জায়গায় জড়ো হয়ে থাকা, এটা সাধারণত পুকুরের উত্তর পাশেই দেখা যায় বেশি। কারণ অধিকাংশ সময় তো এই গ্রীষ্ম বর্ষায় দক্ষিণ দিক থেকে বাতাসটা আসে, মাছগুলো তখন দেখবেন যে দক্ষিণ পারে না, পুকুরের উত্তর পারে একটু বেশি জড়ো হয়েছে। কিংবা যেখানে একটা প্রবাহমান পানি আছে, বাইরে থেকে পানি আসছে, বা পুকুরের পানিটা পুকুরে আমি দিচ্ছি, কিংবা সাইড থেকে গড়ায় পানি পড়তেছে, অর্থাৎ প্রবাহটা যেখানে আছে, এই জায়গায় মাছগুলো গিয়ে জড়ো হচ্ছে। কারণ তার যে যথেষ্ট পরিমাণ যে অক্সিজেন ডিফিসিয়েন্সি যেটা হচ্ছে, সে বাড়তি অক্সিজেনটা নেয়ার জন্য বা সে এই পানির স্রোত ধারার কাছে সে জড়ো হচ্ছে। কিংবা পুকুরের উত্তর পাশের যে দক্ষিণ দিক থেকে একটু বাতাস আসে, তো সাধারণত দক্ষিণ পাশে বাতাসটা কম, বাতাসটা একটু উত্তর পাশেই কিছুটা বাতাস লাগে, তো ওখানে অক্সিজেনটাও একটু বেশি পাওয়া যায়। মাছগুলো এখানে এসে জড়ো হয়, জড়ো হয়ে কিন্তু মাছগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে মাছগুলো খুব ক্লান্ত, খুব ধীর গতিতে এসে চলছে, কিংবা অনেকগুলো মাছ জড়ো হয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তো এর প্রধান কারণ হলো তার বাড়তি অক্সিজেন গ্রহণের চেষ্টা, মানে এখানেও অক্সিজেনের ঘাটতি। 5 নম্বরে আসে অস্বাভাবিক ভাবে সাঁতার কাটা। অনেক সময় দেখবেন যে
অনেকগুলো মাছ একটা সার্কেল তৈরি করে একটা নির্ধারিত এরিয়ার ভিতরে এসে ঘুরতেছে। এটা সব মাছ এক জায়গায় না, এটা পুকুরের বিভিন্ন জায়গায় হতে পারে, তবে সাধারণত পুকুরের মাঝখানে এমন ঘটনা ঘটে না। এটা সাধারণত পুকুরের একটু সাইডে এই ঘটনাটা বেশি ঘটে। সকালবেলা দেখবেন যে পুকুরের পশ্চিম পাশে, আবার দুপুরের পর দেখবেন যে পুকুরের পূর্ব পাশে, অর্থাৎ যেখানে একটু দিনের আলোটা বা রোদের তাপটা একটু পড়ে, এইসব জায়গাগুলো বেশি দেখা যায় যে অনেকগুলো মাছ এক একটা চক্র আকারে তারা সেখানে ঘুরতেছে। মাছ তো স্বাভাবিক গতিতে সে স্ট্রেটলি চলার কথা, কিন্তু সে সেটা করছে না। সে বিভিন্ন জায়গায় চক্র তৈরি করে সে স্লো গতিতে, ধীর গতিতে সেখানে সে ঘুরতেছে। অনেক সময় দেখা যায় যে মাছ তো সে সোজা হয়ে তো সে চলবে, সে একটু কাত হয়ে চলছে, সে হঠাৎ করে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে আবার সে কাত হয়ে পড়ছে, বা সে দৌড় দিয়ে আবার গতিতে হঠাৎ করে স্লো করে ফেলছে। তার মানে মাছের স্বাভাবিক চলা, তাদের স্বাভাবিক গতি এটা থাকে না। মানে মাছের আচরণের ভিতরেই একটা অস্বাভাবিক আচরণ এখানে লক্ষ্য করবেন। আর বিশেষ করে এই ঘটনাটা বেশি কিন্তু দেখা যায় যে সিলভার কার্প মাছের ক্ষেত্রে। যখন আমাদের পুকুরে অ্যামোনিয়ার সমস্যাটা বেশি হয় বা বিষাক্ত গ্যাসের সমস্যাটা হয়, সাথে তো অক্সিজেন ডিফিসিয়েন্সি থাকেই, দেখবেন যে সিলভার কাপ মাছ এরকম কাত হয়ে দৌড় দিয়ে একটা চক্রার মতো সে ঘুরতেছে, ঘুরে হঠাৎ করে সে উল্টে গেল, মানে সে স্পটে সে ডেথ হয়ে গেল, সে মারা গেল। এটা সিলভার কাপের এই আচরণটা খুব বেশি দেখা যায় সমস্যা হলে। তো অন্যান্য মাছের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হয়। আবার দেখবেন যে মাছগুলো হঠাৎ করে সেই স্থির অবস্থায় আছে, একদম ধীরে গতিতে সে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে খুব দ্রুত গতিতে সে দৌড় দিল, কেউ সোজা দৌড় দিল, কেউ একটু আঁকা বাঁকা দৌড় দিল, গিয়ে হঠাৎ করে সে দাঁড়িয়ে গেল, মানে একদম ইনস্ট্যান্টলি সে দাঁড়িয়ে গেল। তো এই অস্বাভাবিক আচরণগুলো দেখলে আমাদের এর গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরে নিতে হবে যে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। 6 নম্বরে আসে দ্রুত শ্বাস নেওয়া। তো মাছ যখন দ্রুত শ্বাস নেয়, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিই যে এখানে অক্সিজেন সংকট, কিন্তু শুধু কিন্তু অক্সিজেন সংকটের কারণেই মাছ দ্রুত শ্বাস প্রশ্বাস নেয় না। এখানে অ্যামোনিয়া সংকট থাকতে পারে, গিলে ক্ষত হতে পারে, গিল বা ফুলকা। দ্রুত শ্বাস নেওয়ার ক্ষেত্রে মুখ দিয়ে যে সে যে নিঃশ্বাসটা নিচ্ছে, এটা তো একটা স্বাভাবিক একটা গতি আছে, কিন্তু স্বাভাবিক গতির চেয়ে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে খুব দ্রুত গতিতে সে মুক্তি করছে। এবং তার দুই পাশের যে সেই ফুলকা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি চাপড়া, তো এই ফুলকাটাও দেখবেন যে এই স্বাভাবিকের চেয়ে খুব দ্রুত গতিতে সে ফুলকাটা সে বন্ধ করছে, খুলছে। এবং অনেক সময় মাছ নিঃশ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন গ্রহণের জন্য পানির অনেক উপরে, দেখা যায় যে 1 ইঞ্চি উপরে সে মুখটা তুলে ফেলেছে। তো এই সমস্যাটা অক্সিজেন অ্যামোনিয়া অথবা গিলে ক্ষতির কারণেও এটা হতে পারে। 7 নম্বরে আসে পানির রং বা গন্ধের পরিবর্তন। এখানে পানিটা কালো হতে পারে, পানিটা বাদামি বা গাঢ় বাদামি, ওই যে লালচে বাদামি যেটা, এরকম হতে পারে। পানিটা গাঢ় সবুজ হয়ে যেতে পারে। আমি এখানে ঘোলাত্বটা ধরবো না, কারণ ঘোলাত্বের সাথে অনেকগুলা বিষয় জড়িত আছে। আর এই ঘোলা পানিতে যদি রঙের কোনো পরিবর্তন হয় সেটা আমরা সহজে বুঝতে পারি না। তো ঘোলাত্বের বিষয়টা আমি এখানে ধরবো না। বিশেষ করে কালো হওয়া, বাদামি হওয়া এবং গাঢ় সবুজ হওয়া, এই 3টা কারণ। এবং পানি থেকে অনেক সময় একটু উটকো একটা বিশ্রী রকমের গন্ধ আসতে পারে, অথবা পচা ডিমের মতো গন্ধ আসতে পারে। তো এই রং এবং গন্ধের সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন বেশি হলে সেখানে অক্সিজেন সংকট হতে পারে, এখানে অ্যামোনিয়া হতে পারে, এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাস হতে পারে, এখানে মিথেন গ্যাস হতে পারে, নাইট্রেট, যে কোনো একটা সমস্যা এখানে রয়েছে। পানিতে অতিরিক্ত ফেনা বা তৈলাক্ত স্তর, এখন এই ফেনাটারও কিন্তু আবার ভাগ আছে। অনেক সময় আমাদের গ্রামের পুকুরে দেখবেন যে অনেক সময় ভোদর নামে, যে মাছ ধরা যে ভোদর, তো ভোদর নামলে কিন্তু সেটা বোঝা যায় যে ওরা
সমস্ত পুকুরেই মাছটাকে তাড়া করে, কিন্তু ওরা যে দিক দিয়ে চলে, বুদবুদটাও কিন্তু এভাবে আঁকা বাঁকা বিভিন্ন দিকে মানে রশির মতো ছড়ানো থাকে। কিন্তু যখন আপনার বিষাক্ত গ্যাসের উপস্থিতি হয় তখনও ফেনাটা কিন্তু অন্যরকম থাকে। এই বুদবুদটা এরকম স্বাভাবিক কোনো বুদবুদ না, এখানে এক একটা চাকার মতো করে জাস্ট এই ফেনাটা যেভাবে হয়, কোনো কিছু পচে গেলে যদি ভেসে ওঠে সেখানে যে ফেনাটা হয় এরকম একটা ফেনার স্তর হতে পারে। অনেক সময় দেখা যায় যে পাতলা তৈলাক্ত একটা আবরণ সমস্ত পুকুরে ভাসতেছে। তো এই যে পাতলা যে আবরণটা, এটা যে সবসময় বিষাক্ত গ্যাসের ক্ষেত্রে হবে তা কিন্তু না। এখানে অন্য একটু মজার বিষয় আছে, সেটা হলো এই যে তেলের মতো পাতলা একটা সাদাসে আবরণ, এটা কিন্তু অনেক সময় জুপ্ল্যাঙ্টনের ডিম যখন দেয় তখনও কিন্তু আমাদের পুকুরে এরকম দেখা যায়। কিন্তু আপনার এই যে বিষাক্ত গ্যাসের যে আবরণটা একদম সমস্ত পুকুরটা জুড়েও থাকতে পারে, এটা একটু ছেঁড়া ছেঁড়া ভাবেও থাকতে পারে। কিন্তু জুপ্ল্যাঙ্টনের ডিমটা যদি হয় সেটা সাধারণত একদম সমস্ত পুকুর জুড়ে এভাবে তেলের মতো থাকে না। এক একটা জায়গায় মনে করেন অনেকখানি জায়গা ধরে এখানে একটা তেলের চক্র এখানে ভাসছে, আবার আরেক জায়গায় একটা ভাসছে, মানে এটা বিভিন্ন জায়গায় এভাবে থাকে, এটা ছেঁড়া ছেঁড়া থাকে না, একদম অ্যাটাস্টেড একটা চক্রাকারই থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় এটা থাকে। আর যদি বিষাক্ত গ্যাসের হয় তখন এটা সমস্ত পুকুরে বা একটু ভাঙা ভাঙা অবস্থায় থাকতে পারে। বিষাক্ত গ্যাস এবং জৈব পদার্থের উপস্থিতি যে আমার পুকুরের তলানিতে বেশি আছে, সেটা যে দ্রুত পচে আমার পুকুরের পরিবেশ নষ্ট করছে, এরই একটা পূর্ব সংকেত। 9 নম্বরে আসে শরীর ঘষা। এখানে পুকুরের পাশে যে ঘাস বা লতাপাতা থাকে এর সাথে ঘষতে পারে, আমাদের পুকুরে বিভিন্ন ডালপালা বা বাঁশের কঞ্চি যেটা থাকে তার সাথে ঘষতে পারে। তো অনেকেই এটা বলে থাকেন যে মাছের গায়ে যখন আরগুলাস বা উকুন হয় তখন মাছ ঘষাঘষি করে, কিন্তু শুধুমাত্র উকুন হলেই কিন্তু মাছ ঘষবে এমন কোনো কথা নেই। এছাড়াও যদি মাছের গিল বা ফুলকায় সমস্যা হয়, ফুলকা যখন ক্ষতিগ্রস্ত হয়, তার যখন অক্সিজেন গ্রহণের সমস্যাটা হয় তখন মাছ অস্থির হয়ে যায়, সেক্ষেত্রেও মাছ এই ঘষাঘষি করতে পারে। এবং পানির গুণগত মান যখন নষ্ট হয়ে যায়, আমি দেখছি আমার দেখে মনে হচ্ছে যে আমার পুকুরের পানিটা ঠিক আছে, কিন্তু পুকুরের এই যে তলানির বিষাক্ত গ্যাসের কারণে অথবা খারাপ ব্যাকটেরিয়া বৃদ্ধির কারণে আমার পুকুরের গুণগত মান, পানির গুণগত মান যথেষ্ট পরিমাণ খারাপ হয়ে গেছে। এক্ষেত্রেও আপনার মাছ এই বিভিন্ন জিনিসের সাথে নিজের দেহটায় ঘষাঘষি করতে পারে, তবে সাধারণত আরগুলাজ বা উকুনজনিত সমস্যায় এটা বেশি হয়। 10 এবং সর্বশেষ হলো প্রতিদিন মাছের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া। আজকে হঠাৎ করে একটা দুটো মাছ মারা গেল, কালকে দেখা গেল সংখ্যাটা একটু বেড়েছে, তারপরের দিন দেখা গেল একটাও মাছ মরেনি, তারপরের দিন হঠাৎ করে 5-7টা বা 10টা মাছ মরেছে। এভাবে প্রতিদিন মাছের মৃত্যুর সংখ্যাটা বৃদ্ধি পায়। তো এই 10টা কারণের যে কোনো একটা কারণ যদি আপনি দেখতে পান, সাথে সাথে সতর্ক হতে হবে এবং এর ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে করণীয় কি? প্রথম কাজ হলো খাবার বন্ধ করে দেয়া। এর যে কোনো একটা সমস্যা দেখেছেন, আপনি ওই দিন মানে 24 ঘন্টা আপনি খাবারটা বন্ধ করে দিলেন, পরের দিন একদম অতি ভোরে আপনি পুকুর পাড়ে যাবেন, আপনি মাছের অবস্থাটা পর্যবেক্ষণ করবেন, তারপরে যদি আপনার মনে হয় যে না মাছ বেশি ক্ষুধার্ত রয়েছে, মাছ একটু মানে চঞ্চল হয়েছে আগের চেয়ে, তাহলে আপনি কিছুটা পরিমাণে খাদ্য দিলেন। এভাবে আস্তে আস্তে আপনার খাবারের পরিমাণটা বাড়াতে হবে। এবং দ্বিতীয় কাজ হলো অক্সিজেন বৃদ্ধি করা। এটা আপনি এয়ারেটর দিয়ে করতে পারেন, আপনি পুকুরে সাঁতার কেটে করতে পারেন, পাতিল দিয়ে আপনি ঢেউ দিয়ে করতে পারেন, বাঁশ পিটিয়ে করতে পারেন, মানুষ পুকুরে নামাই দিয়ে সাঁতার কেটে সেভাবে আপনি করতে পারেন, বাইরে থেকে পানি এনে করতে পারেন, পুকুরের পানিটা পুকুরে ফেলে করতে পারেন। অর্থাৎ যে কোনো ওয়েতে, কিংবা অক্সিজেন ট্যাবলেট দিয়ে আপনি অক্সিজেন বৃদ্ধি করতে পারেন, যে কোনো ওয়েতে আপনাকে অক্সিজেনটা বৃদ্ধি করতেই হবে। তৃতীয় কাজ হলো
হরহা টানা। অনেকেরই হরহা টানতে একটু সমস্যা হয়, টানতে পারেন না, অনেক বড় স্পেস কিংবা গভীরতা বেশি বা সেই সুযোগটা নেই। যাদের এই সুযোগটা নেই তারা লবণ এবং বালু, ভিটি বালু একসঙ্গে মিক্স করে সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিবেন। আর যাদের হরহা টানার বা তলানি ঘাটার সুযোগ আছে তারা পুকুরটাকে 3 থেকে 4টা ভাগে ভাগ করবে, মানে একসঙ্গে পুরো পুকুরে হরহাটা টানবেন না। কারণ একসঙ্গে যখন আপনি সমস্ত পুকুরের তলানির বিষাক্ত গ্যাসটা তুলে দিবেন তখন এই বিষাক্ত গ্যাসটা পানিতে এসে পানিটাকে একদম অক্সিজেন শূন্য করবে। কারণ যতটা গ্যাসীয় পদার্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে হালকা হলো অক্সিজেন। ওরা ধাক্কা দিয়ে পানিটা, অক্সিজেনটাকে পানির উপরে উঠিয়ে দিবে, আপনার পানিটা অক্সিজেন শূন্য হয়ে যাবে, হঠাৎ করে আপনার সমস্ত মাছ একসঙ্গে মারা যাবে। এই জন্য আপনি একটা জায়গায় একটু আজকে টানলেন, পরের দিন এর পরে অল্প একটু জায়গা টান, এভাবে 3-4টা ভাগ করে আপনি হঠাৎ টানবেন যাতে একসঙ্গে সমস্ত গ্যাসগুলো উঠে না যায়। এরপরে কাজটা হলো আপনার পানি পরিবর্তন করা। যদি পানি পরিবর্তনের সুযোগ থাকে তাহলে পানি পরিবর্তন করবেন, আর যদি সুযোগটা না থাকে পুকুরের পানিটাই পুকুরে ফেলবেন। তো এই কাজটা মোটামুটি 2-3 দিন করলে পরেই আপনার মাছটা দেখবেন যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তখন আপনি এই যে মাসিক পরিচর্যার যে বিষয়টা, এই যে চুন লবণের যে ডোজ, এটা আপনি করলেন, সাথে বা একটু প্রোবায়োটিকের ডোজ করলেন, কিংবা একটু চিটাগুড়ের একটা ডোজ করলেন, শতকে 50 গ্রাম বা 60 গ্রাম চিটাগুড় পানির সাথে গুলে আপনি সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিলেন। তো এর যে কোনো একটা ডোজ করলে পরে দেখবেন যে আপনার মাছগুলো স্বাভাবিক হয়ে গেছে এবং 2-4 দিন পরে আপনার পুকুরের পানিটা আবার একদম মাছ চাষের উপযোগী একটা পানিতে তৈরি হয়েছে। তো এই ছিল আজকের মাছের মৃত্যুর যে পূর্ব সংকেত, এই সংকেতগুলো 10টা সংকেত। তো আশা করি আজকের এই পূর্বাভাস এটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা মাছ চাষে সতর্ক হন, সচেতন হন, বুঝে শুনে মাছ চাষ করুন। মাছ চাষে আপনারা অনেক 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 বেশি লাভবান হন, সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।